আসসালামু আলাইকুম এসএসসি 2026। তো আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা দেখো রোড টু মিশন 100 সাজেশন নিয়ে চলে এসেছি। কি অর্থনীতি বিষয়ে আমরা বলতেছি, দেখো এটা আমাদের সকল বোর্ডের জন্য কি প্রযোজ্য। তো দেখো আমরা এই সাজেশনটা এমনভাবে তৈরি করেছি যেন তোমার কি মানে তোমার হচ্ছে প্রিপারেশন 100-তে 100 হয়, তুমি কি 100-তে না 100-তে পেতে পারো। আমরা এমনভাবে এই সাজেশনটা তৈরি করেছি। তো দেখো আমরা বলতেছি যে আমাদের যে এসএসসি 2026-এর 6টা অধ্যায় আছে। কি 6টা অধ্যায় আছে। দ্বিতীয় অধ্যায় আমাদের কি যে দেখো অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাসমূহ। কি অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাসমূহ। তো এখান থেকে আমাদের দেখো যে টাইপ 1-এ আমরা জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে কি আলোচনা করব। তো টাইপ 1-এ জ্ঞানমূলক প্রশ্ন থেকে আমাদের দেখো এই অধ্যায় থেকে কি কি টাইপের আমাদের জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে, তো সকল কিছু নিয়ে আমরা আলোচনা করব। দেখো এখানে আমাদের 3 স্টার আছে, 2 স্টার আছে, 1 স্টার কোশ্চেন আছে। তো সকল কিছু আমরা কি মার্ক করেছি। তো আমরা এখন দেখব দেখো যে আমাদের দ্বিতীয় অধ্যায়ের অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাসমূহ এখান থেকে আমাদের টাইপ 1-এর কি কি জ্ঞানমূলক কোশ্চেন আসতে পারে। তো এখানে আমাদের বলতেছে, দেখো 1 নম্বর বলতেছে যে সম্পদ কাকে বলে। আচ্ছা, তুমি যদি এই যে এখান থেকে এই কোশ্চেনটা ভালো মতো পড়তে পারো, কি যে যাদের টার্গেট হচ্ছে 100-তে 100, আমরা লাল মার্কগুলো যে ভালো করে পড়বো। মনে করো যে তাদের হচ্ছে কি পড়ালেখার সময় নাই, যে আমাদের একটু পাস করতে হবে, একটু কি জাস্ট একটা রেজাল্ট হলেই হলো, তাহলে আমরা কি দেখো যাদের একটু সময় না, তখন আমরা বলতেছি তোমরা হচ্ছে কি এই যে এই লাল চিহ্নিত প্রশ্নগুলো ভালো করে পড়বা। 3 স্টার গেল, কি যে 3 স্টারগুলো, এই 3 স্টারগুলো আমরা এমনভাবে বাছাই করেছি যেন কি তোমাদের দেখো বিগত সালের বোর্ড কোশ্চেন থেকে বিভিন্ন সাজেশন তৈরি করছি আমরা। এই সাজেশন থেকে আমরা হচ্ছে এই কোশ্চেনগুলো আলাদা করেছি। তো তার জন্য কি তারপরে আমরা তোমাদের জন্য এই যে আমরা রোড টু মিশন 100-এর সাজেশনে নিয়ে আসছি। এখানে আমাদের দ্বিতীয় কোশ্চেনটা বলতেছে, দেখো যে উৎপাদিত সম্পদ কাকে বলে। কি দেখো উৎপাদিত সম্পদ কাকে বলে, এই যে এই কোশ্চেনটাও আমরা হচ্ছে কি যে 3 স্টার দিয়ে তৈরি করেছি। কোন স্টার? দেখো 3 স্টার। তো আমরা বলতেছি তারপরে 3 নম্বর কোশ্চেনটা কি, দেখো যে অবাধ লভ্য দ্রব্য কাকে বলে। কি বলতেছি? অবাধ লভ্য দ্রব্য কাকে বলে। তো এই কোশ্চেনটা যদি আমরা একটু ভালো করে পড়তে পারি, দেখো যে এটা আমরা কি 3 স্টার দিয়েছি। তারপরে বলতেছি যে চূড়ান্ত দ্রব্য কাকে বলে, তারপরে সঞ্চয় কি, তারপরে বিনিয়োগ কি, তারপরে আমাদের বলতেছে যে স্থায়ী ভোগদ্রব্য কাকে বলে, এবং মধ্যবর্তী দ্রব্য কাকে বলে, এবং খাজনা কাকে বলে। দেখো এই যে এই 9 পর্যন্ত আমরা বলতেছি কি যে লাল চিহ্নিত। দেখো 3 স্টার আর 2 স্টার, কি এই 3 স্টার আর 2 স্টার যারা আমরা বলতেছি, দেখো যারা একটু দুর্বল টাইপের স্টুডেন্ট, যাদের একটু পড়ালেখার সময় থাকে না, মনে করি আমরা একটু কি পাস করলেই হবে, তো পাস করার জন্য আমরা বলতেছি এই লাল মার্ক কোশ্চেনগুলো তোমরা একটু কি ভালো করে পড়বা। কি করবা? ভালো করে পড়বা। আর দেখো যে অনেক স্টুডেন্ট থাকে যে আমার ভাইয়া টার্গেট আমার হচ্ছে 100-তে 100, আমাকে একটু ভালো করতে হবে। কি বললাম? যে ভালো করতে হবে। তাহলে কি আমরা বলতেছি যে তুমি দেখো আমাদের যে রোড টু মিশন 100-এর যে জ্ঞানমূলক যে কোশ্চেনগুলো আছে টাইপ 1-এর, তুমি এই কোশ্চেনগুলো কি নিজের আয়ত্তে নিয়ে নিবা, সকলগুলো কি নিজের আয়ত্তে নিয়ে নিবা। তো তারপরে আমাদের দেখো যে আমাদের 1 স্টার কোশ্চেনগুলো আমরা কি বলতেছি, যে দেখো 1 স্টার কোশ্চেনটা যে সুযোগ ব্যয় বলতে কি বোঝায়। কি বললাম? যে সুযোগ ব্যয় বলতে কি বোঝায়। তারপরে দেখো আমরা হচ্ছে কি এরপরে আমাদের যে কোশ্চেনগুলো তৈরি করছি, দেখো এখানে আমাদের কোনো স্টার নাই, আমরা বলতেছি যে এই কোশ্চেনগুলো কি তুমি কি জাস্ট একটু ধারণা নিতে পারো। কি বললাম? জাস্ট একটু ধারণা নিতে পারো। তো কি ধারণা থাকলে কি তুমি যেন পরীক্ষা যদি চলেও আসেন, যে তুমি ওখানে কি যে ওই কোশ্চেনটা আমরা যেন না ছেড়ে আসতে পারি। 1 মার্ক তো ছেড়ে দিলে অনেক সময় দেখো যে আমরা বলতেছি কি 1 মার্কের জন্য অনেক সময় A+ মিস হয়, 1 মার্কের জন্য অনেকে ফেল করে, 1 মার্কের জন্য আমরা কি 100ও পাই না। তো দেখো আমাদের যদি জাস্ট একটা ধারণা থাকে, আমরা ওই ধারণা থেকে যদি লিখতে পারি, তাহলে কি আমরা বলতেছি কি যে আমরা 1 মার্ক পাইতেও পারি। তো দেখো যে তাদের একটু কি যে আমাদের 100-এ 100 পাওয়া টার্গেট, তো তাদের জন্য আমরা বলতেছি কি এই কোশ্চেনগুলো কি ভালো করে পড়বা। কি বলতেছে? দেখো অর্থনীতিতে কোন ধরনের দ্রব্য সামগ্রীকে সম্পদ বলে। তারপরে বলতেছে যে প্রাকৃতিক সম্পদ কি, দ্রব্য কাকে বলে, এবং অর্থনৈতিক দ্রব্য কি, এবং অস্থায়ী ভোগদ্রব্য কাকে বলে, এবং আয় কি। দেখো এই কোশ্চেনগুলো তেমন কি যে কঠিন এমন না, কি জাস্ট আমাদের কি দেখো 1 মার্কের কোশ্চেন জ্ঞানমূলক। তো আমরা কি একবার পড়লেই কি আমাদের আয়ত্তে চলে আসবে। এরপর আমরা দেখো যে আমাদের দেখো টাইপ 2-এর বলতেছি আমরা অনুধাবন এবং সংক্ষিপ্ত প্রশ্ন। কি যে অনুধাবন এবং সংক্ষিপ্ত প্রশ্ন আমাদের অধ্যায় 2-এরই। দেখো আমরা একটু দেখি কি কি প্রশ্ন থাকতে পারে এখান থেকে। দেখো টাইপ 2-এ বলতেছে যে 1 নম্বরে আমাদের বলতেছে, দেখো এখানে আমরা যে বাছাইকৃত কতটা, দেখো 8টা কোশ্চেন আমাদের লাল মার্কে। কি 8টা কোশ্চেন আমাদের লাল মার্কে। দেখো 3 স্টার এবং 2 স্টার, কি যে 3 স্টার। দেখো আমাদের দেখো 4টা, দেখো 1 থেকে 4টা কোশ্চেন আমাদের দেখো লাল মার্কের, এবং কি
5 থেকে 6 নম্বর প্রশ্ন হচ্ছে আমাদের 2 স্টার করে, কি 2 স্টার করে। তো এই কোশ্চেনগুলো একটু কি আমরা ভালো করে আয়ত্তে নিব, কি ভালো করে। 1 নম্বর কোশ্চেনটা বলতেছে যে অর্থনৈতিক কার্যাবলী কাকে বলে, কি যে অর্থনৈতিক কার্যাবলী কাকে বলে। 2 নম্বর বলতেছে যে উৎপাদিত সম্পদ বলতে কি বোঝায়, কি বলতেছে উৎপাদিত সম্পদ বলতে কি বোঝায়, অথবা যে উৎপাদিত সম্পদ কিভাবে সৃষ্টি হয়। দেখো উৎপাদিত সম্পদ কিভাবে সৃষ্টি হয় তোমরা একটু ভালো মতো জানো সবকিছু। তা 3 নম্বর বলতেছে যে গুদাম ঘরকে মূলধনী দ্রব্য বলা হয় কেন, কি বলতেছে যে গুদাম ঘরকে মূলধনী দ্রব্য বলা হয় কেন। তারপরে দেখো এই যে আমাদের কি এরপরে আমাদের 4 নম্বর বলতেছে সঞ্চয় বলতে কি বোঝায়, কি যে সঞ্চয় বলতে কি বোঝায়। দেখো এই যে আমাদের এই 4টাকে আমরা বলতেছি কি 3 স্টার কোশ্চেন। এই কোশ্চেনগুলো কি তোমরা হচ্ছে কি অনেক ভালোভাবে আয়ত্তে রাখবা, কি অনেক ভালোভাবে আয়ত্তে রাখবা, যেন কি যে পরীক্ষা আসলে আমরা কি ভালো মতো লিখতে পারি। এরপরে আমাদের দেখো 5 নম্বর 6 নম্বর এবং 7 নম্বর এবং 8 নম্বর, দেখো এই কোশ্চেন হচ্ছে 4টা আমরা কিছু 2 স্টার দিয়েছি, যেন কি যে 2 স্টার দিয়েছি। দেখো বলতেছে বোতল বন্দি পানিকে সম্পদ বলা হয় কেন, কি বলতেছে যে বোতল বন্দি পানিকে সম্পদ বলা হয় কেন। তো দেখো এই কোশ্চেনটা আমাদের কি অনেক ইন্টারেস্টিং একটা কোশ্চেন। তারপরে বলতেছে যে শক্তি সম্পদ বলতে কি বোঝায় ব্যাখ্যা করো, কি যে শক্তি সম্পদ বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। তারপরে বলতেছে সঞ্চয় এবং ভোগের সম্পর্ক কিরূপ, কি সঞ্চয় এবং ভোগের সম্পর্ক কিরূপ ব্যাখ্যা করো। তারপরে বলতেছে যে অর্থনৈতিক কার্যাবলী বলতে কি বোঝায়। আচ্ছা অর্থনৈতিক কার্যাবলী বলতে কি বোঝায় এটা কি যে আমরা সবাই জানি। তারপরে দেখো আমাদের 1 স্টার কোশ্চেন আমাদের 2টা, কয়টা 2টা হচ্ছে 1 স্টার কোশ্চেন। বলতেছে দেখো যে সূর্যের আলো সম্পদ নয়, অর্থনীতির ভাষায় ব্যাখ্যা করো। আচ্ছা সূর্যের আলো কি সম্পদ নয়। আচ্ছা আমরা জানি যে সম্পদ অর্থনীতির সম্পদ হতে হলে কি কোন 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 জিনিসগুলো লাগে আমরা একটু সবাই জানি। তারপরে বলতেছে দেখো কৃষি বহির্ভূত অর্থনৈতিক কাজ বলতে কি বোঝায়, কি যে কৃষি বহির্ভূত অর্থনৈতিক কাজ বলতে কি বোঝায়। এরপরে দেখো এরপরে যে কোশ্চেনগুলো আমরা বলতেছি যে 11 থেকে 15 পর্যন্ত, কি 11 থেকে 15 পর্যন্ত যাদের টার্গেট হচ্ছে 100-এ 100 তারা হচ্ছে এই কোশ্চেনগুলো সবাই পড়বা। কি বললাম যাদের টার্গেটে 100-এ 100 তাদের হচ্ছে কি এই কোশ্চেনগুলো তারা সবাই ভালো মতো পড়বা। 12 নম্বর বলতেছে কি দেখো যে অবাধলভ্য এবং অর্থনৈতিক দ্রব্যের মধ্যে পার্থক্য কি। তারপরে 13 নম্বর বলতেছে সুযোগ ব্যয় বলতে কি বোঝায়, কি এই যে এই কোশ্চেনটাও আমাদের কি একটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন যে সুযোগ ব্যয় বলতে কি বোঝায়। তারপর আমাদের 14 নম্বর প্রশ্নটা বলতেছে যে সীমিত সম্পদ দিয়ে মানুষের সব অভাব পূরণ হয় না কেন। আচ্ছা এই কোশ্চেনটার আনসার আমরা কি সবাই জানি যে সীমিত সম্পদ দিয়ে মানুষের অভাব পূরণ হয় না কেন ব্যাখ্যা করতে বলতেছে। তারপরে বলতেছে যে পিতা মাতা কর্তৃক সন্তান লালন পালন কেন অর্থনৈতিক কার্যাবলী। দেখো কোশ্চেনটা কি তোমাদের সাথে মিলে যায় আর কি, যে বলতেছে পিতা মাতা কর্তৃক সন্তান লালন পালন কেন অর্থনৈতিক কার্যাবলী। তো দেখো এই অধ্যায় থেকে দেখো আমরা যে টাইপ 2 এর অনুধাবন এবং সংক্ষিপ্ত কোশ্চেন আলোচনা করলাম। এরপরে দেখো আমাদের কি বলতেছে, এরপরে হচ্ছে আমাদের এখানে আমাদের টাইপ 3। আচ্ছা টাইপ 3-তে আমাদের কি থাকে বলো তো। টাইপ 3-তে আমরা দেখতেছি গ এবং ঘয়ের জন্য, কি বললাম যে গ এবং ঘয়ের জন্য আমাদের বড় কোশ্চেন, মানে কি যে আমাদের সৃজনশীলে দেখো সৃজনশীলের ক এতে এখান থেকে আসতে পারে, খ এবং এখান থেকে আসবে। আর গ ঘয়ের জন্য আমরা বলতেছি দেখো যে গ ঘয়ের জন্য আমরা যে দ্বিতীয় অধ্যায় থেকে, কি অধ্যায় দ্বিতীয় যে অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণা, এই ধারণা থেকে আমরা কি যে গ এবং ঘয়ের জন্য কি দেখো 5টা টপিক সিলেক্ট করেছে, কয়টা 5টা। দেখো 1 নম্বরে আমরা বলতেছি কি প্রাকৃতিক সম্পদ, কি 1 নম্বরে হচ্ছে কি প্রাকৃতিক সম্পদ নিয়ে। তারপরে বলতেছি 2 নম্বর হচ্ছে মানব সম্পদ ও উৎপাদিত সম্পদের তুলনা। তো এই যে এই আমাদের তারপরে বলতেছে যে অর্থনৈতিক সম্পদ, তারপরে আয় সঞ্চয় এবং বিনিয়োগ। 5 নম্বরে বলতেছে বাংলাদেশের অর্থনৈতিক কার্যাবলী। তো দেখো বাংলাদেশের অর্থনৈতিক কার্যাবলী এই 5টা টপিক যদি আমরা ভালোভাবে আয়ত্তে নিতে পারি তাহলে এখান থেকে আমরা দেখো এখানে থেকে সকল কি গঘের জন্য আমরা সকল কি যে আমরা প্রশ্নের উত্তর দিতে পারবো, কি টার্গেট আমাদের কি এখান থেকে 100-তে 100 হয়ে যাবে। এরপরে দেখো আমরা জানি যে আমাদের এসএসসি 2026-এর জন্য কি 6টা অধ্যায়, 6টা অধ্যায়ের মধ্যে আমাদের দেখো যে আমাদের 3য় অধ্যায়ও আছে, আমাদের কি 3য় অধ্যায় আছে 2, 3। দেখো 3য় অধ্যায়ের নাম হচ্ছে কি যে উপযোগ চাহিদা যোগান এবং ভারসাম্য, কি উপযোগ চাহিদা যোগান এবং কি ভারসাম্য। তো দেখো এখান থেকে না আমাদের কোন কোন টাইপের কোশ্চেন আসতে পারে। দেখো আমাদের টাইপ 1-এ বলতেছি জ্ঞানমূলক প্রশ্ন, কি জ্ঞানমূলক প্রশ্ন। তো দেখো যে আমরা এই অধ্যায় থেকে জ্ঞানমূলক কয়টা কোশ্চেন বাছাই করছি আমরা দেখি যে 16টা জ্ঞানমূলক প্রশ্ন বাছাই করছি। দেখো এই 16টা জ্ঞানমূলক প্রশ্নের মধ্যে আমরা বলতেছি কি 4টা, দেখো এই 4টা অনেক ভালো মতো পড়বা। কি 4টা, কি যে উপযোগ কাকে বলে, তারপরে অর্থনীতিতে চাহিদা হতে হলে কয়টি শর্ত পূরণ করতে হয়, কি যে চাহিদা হতে হলে কয়টি শর্ত পূরণ করতে হয়। 3 নম্বর বলতেছে যে বাজার যোগান রেখার 2টি কি বৈশিষ্ট্য উল্লেখ করো।
তারপরে আমাদের বলতেছে বাজার চাহিদা কি। দেখো এই 4টা কোশ্চেন যারা হচ্ছে কি আমরা বললাম যে যারা পাস করতে চায় একটু কি যে রেজাল্ট আমাদের হইলে হলো এমন টাইপের যদি কোনো স্টুডেন্ট থাকো তাহলে কি এই 4টা কোশ্চেন আমরা কি খুব ভালোভাবে আয়ত্তে নিবা, খুব ভালোভাবে আয়ত্তে নিবা। এরপরে দেখো তারপরে আমরা বলতেছি যে ভাইয়া আমার একটু ভালো রেজাল্ট দরকার, A+ দরকার, তখন আমরা বলতেছি দেখো এই 9 নম্বর প্রশ্ন পর্যন্ত কি তোমরা একটু ভালো মতো আয়ত্তে নিবা। 9 নম্বর দেখো 5 নম্বর কোশ্চেনটা বলতেছে যে ভোগ কাকে বলে, কি বলতেছে যে ভোগ কাকে বলে। এরপরে আমাদের বলতেছে 6 নম্বরে যে উপযোগ কাকে বলে, কি বলতেছে যে উপযোগ কাকে বলে। এরপরে আমাদের 7 নম্বরে আছে যে ক্রমহ্রাসমান উপযোগ কি, কি যে ক্রমহ্রাসমান উপযোগ কি। এরপরে আমাদের দেখো চাহিদা কাকে বলে, যোগান কাকে বলে। তো এই যে 8-9 নম্বর প্রশ্ন দেখো যে এই যে 5 থেকে আমাদের 9 নম্বর আমরা হচ্ছে কি 2 স্টার দিয়ে কোশ্চেন করছি। তাহলে আমরা বলতেছি যে দেখো টাইপ 1 এর যে আমাদের জ্ঞানমূলক প্রশ্ন আছে যে 9টা কোশ্চেন, তো আমরা বলতেছি যে দেখো যারা মধ্যম টাইপের স্টুডেন্ট তোমরা হচ্ছে কি একটু পাস করবা, তারপর একটু ভালো রেজাল্টও হবে। তারপর আমরা বলতেছি কি এই 9টা কোশ্চেন কি ভালো মতো পড়বা। এরপরে আমাদের দেখো যে 10 নম্বর কোশ্চেন আছে এখন দেখো 10 নম্বর কোশ্চেন আর 11 নম্বর কোশ্চেন আমরা 1 স্টার দিয়েছি। বলতেছে যে প্রান্তিক উপযোগ কি, কি প্রান্তিক উপযোগ কি। এরপরে আমাদের 11 নম্বর কোশ্চেনটা আছে যে ভারসাম্য দাম বলতে কি বোঝায়, কি যে ভারসাম্য দাম বলতে কি বোঝায়। এরপরে আমাদের দেখো এরপরে আমাদের 12 থেকে 16 পর্যন্ত কি আছে, 12 থেকে 16 পর্যন্ত আমরা আছে কি কোনো স্টার দিই নাই। আমরা এটা বলতেছি যাদের টার্গেট হচ্ছে কি 100-তে 100, যারা আমাদের ভালো রেজাল্ট করতে হবে, 90+ মার্ক পাইতে হবে, 99, তারপরে কি 100 মার্ক পাইতে হবে। তো দেখো তাদেরকে বলতেছি আমরা যে দেখো এই 12 থেকে 16 পর্যন্ত কোশ্চেনগুলোও তোমরা পড়বা, কি এই কোশ্চেনগুলোও তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তাহলে বলতেছে ভোক্তা কাকে বলে, চাহিদা বিধি কি, চাহিদা সূচি কাকে বলে, বাজার চাহিদা রেখার 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো এবং কি ভারসাম্য বিন্দু কাকে বলে, কি যে ভারসাম্য বিন্দু কাকে বলে। তো দেখো অধ্যায় 3 থেকে আমরা যে এই 16টা কোশ্চেন কি বাছাই করছি, এখান থেকে তোমরা ইনশাআল্লাহ কি 100-তে 100 পাওয়ার সম্ভাবনা অবশ্যই অনেক বেশি। এরপরে আমরা হচ্ছে দেখো এই অধ্যায়ের যে জ্ঞানমূলক, অনুধাবনমূলক এবং সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব, কি যে অনুধাবন এবং সংক্ষিপ্তমূলক কোশ্চেন। তো দেখো এখানে আমাদের অনুধাবন এবং সংক্ষিপ্তমূলক কোশ্চেনের মধ্যে আমাদের হচ্ছে কি 3 স্টার কোশ্চেন আছে কয়টা, দেখো 3 স্টার কোশ্চেন আছে আমাদের কি 6টা, কয়টা 6টা। তো দেখো প্রথমটা বলতেছে যে উপযোগ বলতে কি বোঝায়। আচ্ছা এই কোশ্চেনটা কি অনেক ভালো মতো পড়বা, কি বললাম অনেক ভালো মতো পড়বা। এটা আমাদের কি পরীক্ষায় অনেকবার আসে যে উপযোগ বলতে কি বোঝায়। কি বলতেছে দেখো যে কোন দ্রব্যের অপূরণ ক্ষমতাকে উপযোগ বলে আমরা একটু জানি। তো দেখো এই কোশ্চেনটা অনেক ভালো মতো পড়বা। তারপরে 2 নম্বর বলতেছে যে কোন দ্রব্য শুধু নিঃশেষ করাকে ভোগ বলা হয় যায় না কেন। বলতেছে যে কোন দ্রব্য শুধু নিঃশেষ করাকে ভোগ বলা যায় না কেন। তারপরে অথবা বলতেছে শুধু উপযোগ নিঃশেষ করাই ভোগ নয়, ব্যাখ্যা করো। দেখো এইখান থেকে না আমাদের এই যে এই কোশ্চেনটা বলতেছে শুধু উপযোগ নিঃশেষ করায় ভোগ নয় কেন, ব্যাখ্যা করো। তারপরে বলতেছে দেখো চাহিদা বিধিটি ব্যাখ্যা করো। এই যে চাহিদা বিধি, এই কোশ্চেনটা আমাদের অনেক ইম্পর্টেন্ট, যে অনেক পরীক্ষায় বেশি আসে যে চাহিদা বিধিটি কি ব্যাখ্যা করো। তারপরে বলতেছে 4 নম্বর যে দামের সাথে যোগানের সম্পর্ক কি, ব্যাখ্যা করো। কি যে দামের সাথে আমাদের যোগানের সম্পর্কটা কিরূপ, ব্যাখ্যা করো। তারপরে বলতেছে যে যোগান বিধিটি কি, ব্যাখ্যা করো যোগান বিধিটি। তারপরে 6 নম্বরে বলতেছে ভারসাম্য দাম বলতে কি বোঝায়, ব্যাখ্যা করো। কি যে ভারসাম্য দাম অথবা ভারসাম্য দাম কিভাবে নির্ধারিত হয়, কি যে অথবা ভারসাম্য দাম কিভাবে নির্ধারিত হয়। তো দেখো এরপরে আমাদের 7 নম্বরে আছে দেখো যে উপযোগ একটি মানসিক ধারণা, ব্যাখ্যা করো। কি যে উপযোগ একটি মানসিক ধারণা, ব্যাখ্যা করো। তো দেখো এই অধ্যায় থেকে কি অধ্যায় 3 থেকে আমরা টাইপ 2 এর অনুধাবন এবং সংক্ষিপ্ত প্রশ্নগুলো নিয়ে হচ্ছে কি আলোচনা করলাম। এখান থেকে দেখো এই যে 7টা কোশ্চেন আলোচনা করলাম। এরপরে আমাদের দেখি আরো কিছু কোশ্চেন আছে যে এখানে আছে আমাদের যে উপযোগ কিভাবে ভোগ পণ্য থেকে আলাদা করবে। কি বলতেছে যে উপযোগ তুমি কিভাবে ভোগ পণ্য থেকে আলাদা করবে। তারপরে 9 নম্বর বলতেছে প্রান্তিক উপযোগ ক্রমহ্রাসমান কেন। কি এই যে এই কোশ্চেনটা আমাদের অনেক ইম্পর্টেন্ট, কি এই কোশ্চেনটা অনেক ইম্পর্টেন্ট, অনেক পরীক্ষা আসে। তারপরে 10 নম্বর বলতেছে যে চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী হয় কেন। এই কোশ্চেনটাও আমাদের অনেক পরীক্ষা আসে। এই যে এই 2টা কোশ্চেন কি বললাম যে প্রান্তিক উপযোগ ক্রমহ্রাসমান কেন এবং চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী হয় কেন, ব্যাখ্যা করো। তারপরে আমাদের দেখো 11 নম্বর কোশ্চেনটা বলছে বাজার যোগান বলতে কি বোঝায়। কি যে বাজারে যোগান বলতে কি বোঝায়। এরপরে আমাদের 12 নম্বর কোশ্চেনটা হচ্ছে বাজার চাহিদা বলতে কি বোঝায়। কি যে বাজার চাহিদা বলতে কি বোঝায়। দেখো এই কোশ্চেনটা আমাদের কি 1 স্টার দিয়েছি। এখন দেখো যাদের টার্গেট, কি বললাম যাদের টার্গেট বরাবরের মতো কি 100-এ 100, তারা আমরা বলতেছি যে এই সব কোশ্চেনগুলো ভালো মতো আয়ত্তে নিবা। কি সব কোশ্চেনগুলো কি ভালো মতো আয়ত্ত নিবা। তো দেখো তারপরে আমাদের 13 নম্বর কোশ্চেনটা বলতেছে যে মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ বলতে কি বোঝায়। কি যে মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ বলতে কি বোঝায় এবং যোগান রেখা ডান দিকে ঊর্ধ্বগামী কেন।
দেখো লাস্টে এই কোশ্চেনটা দিয়েছে, এই কোশ্চেনটাও কিন্তু আমাদের অনেক ইম্পর্টেন্ট, যে যোগান রেখা ডান দিকে ঊর্ধ্বগামী হয় কেন, কি যে ডান দিকে কি হয়, ঊর্ধ্বগামী হয় কেন। এরপরে দেখো আমাদের টাইপ 3 কি তৃতীয় অধ্যায়ের জন্য কি গ এবং ঘ এর জন্য প্রশ্ন রাখছি, কি কি দেখো আমরা বলতেছি যে এই যে কয়টা, পাঁচটা টপিক আছে, এই পাঁচটা টপিক যদি তুমি ভালো মতো আয়ত্তে নিতে পারো তাহলে বলতেছে এখান থেকে কি তুমি ইনশাল্লাহ 100-এ 100 কমন পাবা। বলতেছে যে মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ, কি মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ, তারপরে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি, তারপরে চাহিদা এবং চাহিদা বিধি, যোগান ও যোগান বিধি, এবং কি ভারসাম্য দাম এবং পরিমাণ নির্ধারণ, কি ভারসাম্য দাম ও পরিমাণ নির্ধারণ। তো দেখো এই যে টাইপ 3 মানে কি আমাদের অধ্যায় 3-এর এই যে টাইপ 3-র এখান থেকে আমরা বলতেছি কি গ এবং ঘ এর জন্য এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করলাম আমরা। এরপর দেখো আমাদের চতুর্থ অধ্যায় আছে, কোন অধ্যায়, চতুর্থ অধ্যায় আমাদের কি আছে দেখো, আমাদের চতুর্থ অধ্যায়ের নাম হচ্ছে দেখো যে উৎপাদন ও সংগঠন, কি যে উৎপাদন ও সংগঠন। তো এই অধ্যায় থেকে দেখো আমাদের টাইপ 1-এ হচ্ছে কি জ্ঞানমূলক কোশ্চেন আছে। তো এই অধ্যায় থেকে আমাদের জ্ঞানমূলক কোশ্চেন কি এমন হতে পারে এবং কি কতটা জ্ঞানমূলক কোশ্চেন রাখছি তোমাদের জন্য ইম্পর্টেন্ট, তো আমরা একটু দেখি। তো বলতেছে দেখো যে উৎপাদক কি, কি বলতেছে যে উৎপাদক কি, যে তারপরে দেখো এই কোশ্চেনটা আমরা কিন্তু 3 স্টার দিয়ে রাখছি, কি 1 মার্কের জন্য অনেক ইম্পর্টেন্ট, যে উৎপাদক কি, তারপরে রূপগত উপযোগ কাকে বলে, তারপরে সেবাগত উৎপাদন কাকে বলে, তারপরে মোট উৎপাদন কি। আচ্ছা মোট উৎপাদন এই কোশ্চেনটা আমাদের ইম্পর্টেন্ট, যে অনেকবার আসে এই কোশ্চেনটা, মোট উৎপাদন কি। তারপরে বলতেছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কি। আচ্ছা এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট, 4 আর 5 নম্বরটা তোমরা কি ভালো মতো পড়বা। দেখো যাদের হচ্ছে কি ইচ্ছা হচ্ছে আমি একটু পাস করতে চাই, তারপরে একটু যে রেজাল্ট হইলো, তাহলে কি এই দুইটা কোশ্চেন তোমার কি অনেক ভালো ইম্পর্টেন্ট হবে তোমাদের জন্য। তারপরে বলতেছে প্রকাশ্য ব্যয় কি, কি প্রকাশ্য ব্যয় কি, তারপরে সামাজিক ব্যয় কি, তারপরে ভূমি কাকে বলে। দেখো এই যে 7 নম্বর কোশ্চেন পর্যন্ত আমরা বলতেছি এটা কি যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমাদের কি যে অনেক ইম্পর্টেন্ট। তারপরে আমরা দেখো 8 থেকে কি যে 13 পর্যন্ত কোশ্চেনটা সাজাইছি হচ্ছে কি 2 স্টার দিয়ে। তো বলতেছে দেখো যে ভূমি কাকে বলে, কি যে ভূমি কাকে বলে, আমরা জানি যে ভূমি কাকে বলে, শ্রম কাকে বলে, তারপরে কি গড় উৎপাদন সূত্রটি কি। দেখো শ্রম আর ভূমি কি, দেখো যে আমাদের উৎপাদনের কি দুইটা উপকরণ, কি উৎপাদনের দুইটা উপকরণ আমরা জানি। দেখো এই ভূমি বলতে কি বোঝাইতেছে, শ্রম বলতে কি বোঝাইতেছে, আমরা এখান থেকেই যে জানতে হবে। এরপরে বলতেছে যে 11 নম্বর বলতেছে আর্থিক উৎপাদন ব্যয় বলতে কি বোঝায়, কি যে আর্থিক উৎপাদন ব্যয় বলতে কি বোঝায়। তারপরে বলতেছে 12 নম্বর যে ব্যক্তিগত ব্যয় কাকে বলে, কি যে ব্যক্তিগত ব্যয় কাকে বলে। তারপরে হচ্ছে সংগঠন কাকে বলে, কি 13 নম্বরে হচ্ছে কি সংগঠন। দেখো এই সংগঠন হচ্ছে কি কাকে বলে। এই যে এই পর্যন্ত তোমরা যারা সে কি পাস করতে চাও অথবা কি একটু ভালো রেজাল্ট এমন করতে চাও, তাহলে আমরা বলতেছি কি এই 13 নম্বর প্রশ্ন পর্যন্ত তোমরা কি অবশ্যই আয়ত্তে রাখবা, অবশ্যই মুখস্থ করবা, কি অবশ্যই মুখস্থ করবা। এখন দেখো আমরা বললাম বরাবরের মতো যাদের হচ্ছে কি 100 হচ্ছে টার্গেট 100-এ 100, তাদের জন্য কি বলতেছি, তাদের জন্য বলতেছি 14 থেকে 18 পর্যন্ত তোমরা অবশ্যই পড়বা, কি বলবা অবশ্যই পড়বা। তো বললাম যে কি যে দেখো যে অনেক সময় আমাদের কি যে একটা কোশ্চেন চলে আসে যে কেমন যে আমরা হচ্ছে ভালো মতো গুরুত্ব দিই না, ওই কোশ্চেনটা দেখবো যে অনেক সময় চলে আসতেছে। তো জানো আমরা এই যে একটা মার্ক ছেড়ে না আসতে পারি, তার জন্য আমরা বলতেছি যে দেখো তার জন্য আমরা কি বলতেছি যে এই কোশ্চেনগুলো যেন আমরা বাদ না দিই, তার জন্য বলতেছি এই কোশ্চেনগুলো আমরা অবশ্যই পড়বো। আর 14 নম্বর বলতেছে যে মানুষ কর্তৃক উৎপাদিত একমাত্র উৎপাদনের উপকরণ কোনটি। তারপরে বলতেছে শিল্পায়নের জন্য উৎপাদনের কোন উপকরণের গুরুত্ব বেশি। তারপরে বলতেছে 16 নম্বর কি কোশ্চেন বলতেছে, 16 নম্বরটা দেখো যে ভার অর্পণ বলতে কি বোঝায়, তারপরে গড় উৎপাদন কাকে বলে এবং অপ্রকাশ্য ব্যয় কি। দেখো এই যে অপ্রকাশ্য ব্যয় কি, এই পর্যন্ত আমরা বললাম যে কি যাদের টার্গেট 100-এ 100 ভালো রেজাল্ট করতে হবে, অবশ্যই আমাকে ভালো রেজাল্ট করতে হবে, তাহলে কি আমরা সবগুলো পড়বো, কি সবগুলো পড়বো। এরপরে দেখো এরপর আমাদের টাইপ 2-তে কি আছে, টাইপ 2-তে হচ্ছে কি অনুধাবন এবং সংক্ষিপ্ত, কি অনুধাবন এবং সংক্ষিপ্ত। তো দেখো এই অধ্যায় থেকে টাইপ 2 এর অনুধাবন এবং সংক্ষিপ্তমূলক প্রশ্ন থেকে কি কি প্রশ্ন আসতে পারে আমরা একটু দেখি। তো দেখো বলতেছে যে 1 নম্বর বলতেছে যে রূপগত উপযোগ বলতে কি বোঝায়, কি যে রূপগত উপযোগ বলতে কি বোঝায়। 2 নম্বরে হচ্ছে সংগঠন কি, সংগঠনকে সমন্বয়কারী বলা হয় কেন, কি যে সংগঠনকে সমন্বয়কারী বলা হয় কেন। আমরা জানি দেখো যে উৎপাদনের একটা উপকরণ হচ্ছে কি সংগঠন। তো দেখো সংগঠনকে কেন সমন্বয়কারী বলা হয়, এই কোশ্চেনটাও আমাদের অনেক ইম্পর্টেন্ট। তো দেখো যে তার 3টা একত্রে তৈরি করে আমরা বলতেছি। তারপরে আমরা বলতেছি 3 নম্বর দেখো ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি কি, কি ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি কি এবং সামাজিক ব্যয় বলতে কি বোঝায়। দেখো এই 4টা কোশ্চেন আমাদের কি অনেক ইম্পর্টেন্ট, কি অনেক ইম্পর্টেন্ট। তার জন্য আমরা হচ্ছে কি এই 4টা কোশ্চেনকে দেখো 3 স্টার দিয়ে সাজাইছি, কি 3টা স্টার দিয়ে আমরা হচ্ছে কি 3 স্টার দিয়ে সাজাইছি। তো জানো কি তোমরা হচ্ছে কি এই কোশ্চেনগুলোতে একটু ভালোভাবে কি জোর দাও।
তারপরে আমরা বলতেছি 5 নম্বরে হচ্ছে কি দেখো যে মালিকানাগত উপযোগ কিভাবে সৃষ্টি করে, কি যে মালিকানাগত উপযোগ কিভাবে সৃষ্টি করে। 6 নম্বর বলতেছে যে প্রকাশ্য ব্যয় বলতে কি বোঝায়, কি 6 নম্বর হচ্ছে কি প্রকাশ্য ব্যয় বলতে কি বোঝায়। তো দেখো এইখান থেকে আমরা হচ্ছে কি এই পর্যন্ত হচ্ছে বলতেছি 6 নম্বর পর্যন্ত 3 স্টার এবং 2 স্টার দিয়ে। তারপরে আমরা দেখো 7 থেকে 12 পর্যন্ত কোশ্চেনগুলো যারা ভালো স্টুডেন্ট অবশ্যই তারা পড়বা, কি বললাম অবশ্যই ভালো পড়বা, তারা পড়বা যে মোট উৎপাদন বলতে কি বোঝায়। তারপরে বলতেছে 8 নম্বর যে সময়গত উপযোগ বলতে কি বোঝায়। তারপরে 9 নম্বর হচ্ছে মূলধন হলো মানুষ কর্তৃক উৎপাদিত উপকরণের যে উৎপাদনের উপকরণ ব্যাখ্যা করো। তারপরে 10 নম্বর কি বলতেছে যে সংগঠককে কিভাবে ব্যবসায়ের উদ্দেশ্য এবং প্রকৃতি নির্ধারণ করতে হয় এবং প্রান্তিক উৎপাদন বলতে কি বোঝায়। এরপর আমাদের লাস্ট 12 নম্বর কোশ্চেনটা বলতেছে দেখো যে প্রকৃত উৎপাদন ব্যয় কাকে বলে, কি যে প্রকৃত উৎপাদন ব্যয় বলতে কি বোঝায় অথবা কাকে বলে। তো দেখো এখান থেকে আমরা বলতেছি যে 1 স্টার এই কোশ্চেন 1 স্টার বাদে যে কোশ্চেন। এখন হচ্ছে দেখো টাইপ 3 এর কোশ্চেন, কি টাইপ 3 এই অধ্যায়ের আমরা বলতেছি গ এবং ঘ এর জন্য প্রশ্ন। আচ্ছা গ এর ঘ এর জন্য আমরা কি প্রশ্ন দেখো কি যে আমরা 5টা টাইপ নিয়ে আসছি। কয়টা? 5টা টাইপ। দেখো এই 5টা টাইপের যে উৎপাদন এবং উৎপাদক কি, কি উৎপাদন এবং উৎপাদক, তারপরে হচ্ছে কি উৎপাদনের উপকরণ, সংগঠন এর বিকাশ, গড় ও প্রান্তিক উৎপাদন, ক্রমহ্রাসমান প্রান্তিক উপাদান বিধি, কি উৎপাদন বিধি। তো দেখো এই পাঁচটা টপিক যদি আমরা কি ভালো মতো আয়ত্ত করতে পারি তাহলে আমরা বলতেছি এই অধ্যায় থেকে কি চতুর্থ অধ্যায় থেকে আমরা কি যে সকল হচ্ছে কি গ এবং খ এর কি আনসার দিতে পারবো। তো দেখো এরপরে আমাদের যে ষষ্ঠ অধ্যায় জাতীয় আয় ও এর পরিমাপ, কি জাতীয় আয় ও এর পরিমাপ। তো দেখো তুলনামূলকভাবে আমাদের এই অধ্যায়টা কি আছে একটু সহজ আছে। তো আমরা যদি যে যারা একটু কি যে পাস করতে চায় তাদের জন্য আমরা বলতেছি এই অধ্যায়টা কি অনেক ইম্পর্টেন্ট, কি এই অধ্যায়টা অনেক ইম্পর্টেন্ট। তো তোমরা যদি এই অধ্যায়টা একটু ভালো মতো পড়তে পারো, কি যে এই অধ্যায়টা যদি একটু ভালো মতো পড়তে পারো গুছায় পড়তে পারো তাহলে আমরা বলতেছি কি যে এর সাথে কয়েকটা অধ্যায় সহজ আছে, ওই সহজ অধ্যায়গুলো যদি একটু ভালো মতো আয়ত্তে নিতে পারো তাহলে আমরা বলতেছি যে তুমি কি যে পাস করে যাবে এবং কি একটা ভালো রেজাল্ট হবে আশানুরূপ। এখন টাইপ 1 এর কি কোশ্চেন আছে আমরা দেখি জ্ঞানমূলক। যে 1 নম্বরে বলতেছে দেখো যে 1 নম্বরের মধ্যে বলতেছে যে জিডিপি এর পূর্ণরূপ কি, ইংরেজিতে লেখো। দেখো বলতেছে যে জিডিপি এর পূর্ণরূপ কি, ইংরেজিতে লিখতে বলতেছে। মানে কি ওই যে আমাদের মোট দেশের উৎপাদন এটা কি ইংলিশে লিখতে বলতেছে। তারপরে বলতেছে কি যে জিএনআই, আচ্ছা আমরা জানি যে জিএনপি কে কি বলা হয়, জিএনআই বলা হয়। তো দেখো এই জিএনআই এর পূর্ণরূপ লিখতে বলতেছে, কি যে জিএনআই এর পূর্ণরূপ লিখতে বলতেছে। তারপরে 3 নম্বরে আমাদের বলতেছে যে আয় পদ্ধতিতে জাতীয় আয় নির্ণয়ের সূত্রটি লিখো, কি যে আয় পদ্ধতিতে জাতীয় আয় নির্ণয়ের সূত্রটি লিখতে বলতেছে। তারপরে আমাদের 4 নম্বরে বলতেছে দেখো যে মাথাপিছু আয় কাকে বলে। 5 নম্বরে হচ্ছে কোনগুলোকে মোট দেশের উৎপাদন নির্ধারণ করে, উৎপাদনের নির্ধারক বলা হয়, কি যে কোনগুলোকে আমরা বলতেছে মোট দেশের উৎপাদনের নির্ধারক বলা হয়। আমরা জানি যে দেখো ভৌগোলিক সীমানা হচ্ছে কি আমাদের মোট জিনিস, মেন জিনিস। তো দেখো এখান থেকে আমরা এই 5টা কোশ্চেন হচ্ছে কি 3 স্টার দিয়ে সাজাইছি, 3 স্টার দিয়ে সাজাইছি। এরপরে আমাদের যে 3টা কোশ্চেন আছে দেখো 3টা কোশ্চেন হচ্ছে কি যে নির্জাতীয় আয় কাকে বলে, মাথাপিছু আয় নির্ধারণের সূত্রটা কি, তারপরে হচ্ছে দ্বৈত গণনা সমস্যা, সমস্যা বলতে কি বোঝায়। তো দেখো এখানে আমাদের হচ্ছে কি 7 এবং 8 নম্বর কোশ্চেন। দেখো 1 থেকে 8 পর্যন্ত কোশ্চেন আমরা বললাম যে কি 3 স্টার এবং 2 স্টার দিয়ে সাজানো। তো দেখো এইখান থেকে তোমরা যদি কি ভালো মতো এই কোশ্চেনগুলো কি ভালো মতো পড়তে পারো তাহলে আমরা বলতেছি কি এই অধ্যায় থেকে অবশ্যই কি ইনশাল্লাহ 100-এ 100 কমন পাবা। এরপরে আমাদের দেখো এরপরে আমাদের হচ্ছে 9 নম্বর কোশ্চেন। 9 নম্বর বলতেছে দেখো 9 নম্বর হচ্ছে কি আমাদের 1 স্টার কোশ্চেন কয়টা যে 9 নম্বর বলতেছে কি সিসিএ এর পূর্ণরূপ কি, কি সিসি এর পূর্ণরূপ কি, তারপরে জিডিপি পরিমাপের জন্য অর্থনীতিকে কয়টি প্রধান খাতে বিভক্ত করা যায়। এরপরে আমাদের হচ্ছে কি 11 নম্বর বলতেছে মাথাপিছু জিডিপি কাকে বলে, কি যে মাথাপিছু জিডিপি কাকে বলে। এরপরে আমাদের 12 নম্বর মোট কি ব্যয় পদ্ধতিতে মোট দেশের উৎপাদন নির্ণয়ের সূত্রটি লিখো, কি ব্যয় পদ্ধতিতে মোট দেশের উৎপাদন নির্ণয়ের সূত্রটি লিখতে বলতেছে। তারপরে আমাদের 13 নম্বর বলতেছে মাথাপিছু জিডিপি এর সূত্রটি লিখো, কি যে মাথাপিছু যে আমাদের যে প্রত্যেকের মাথাপিছু জিডিপি সূত্র আছে ওই সূত্রটি লিখতে বলতেছে। তারপরে 14 নম্বর হচ্ছে কি মোট জাতীয় আয় এবং মোট জাতীয় আয় কাকে বলে। দেখো আমাদের কি মোট জাতীয় আয় এবং কি জাতীয় আয় কাকে বলে, কি মোট জাতীয় আয় আর একটা হচ্ছে কি জাতীয় আয় কাকে বলে। তো দেখো এই অধ্যায় থেকে তোমরা যদি এই কোশ্চেনগুলো নিয়ে ভালো মতো আলোচনা করো মানে ভালো মতো কি তোমাদের নিজের আয়ত্তে নিয়ে আসো তাহলে আমরা বলতেছি এই অধ্যায় থেকে কি ইনশাল্লাহ কি 100-এ 100 কমন পাবা। এরপরে আমাদের টাইপ 2-তে বলতেছে দেখো যে অনুধাবন এবং সংক্ষিপ্তমূলক প্রশ্ন, কি অনুধাবন এবং সংক্ষিপ্তমূলক প্রশ্ন। এখন অনুধাবন এবং সংক্ষিপ্তমূলক প্রশ্নতে কি কি থাকতে পারে আমরা একটু দেখি। বলতেছে দেখো আমাদের হচ্ছে এই অধ্যায় থেকে কয়টা চারটা হচ্ছে আমরা হচ্ছে কি যে এখানে সাজেস্ট করছি
সাজেস্ট করছি কয়টা, 4টা। 1 নম্বরে বলতেছে যে মোট দেশজ উৎপাদন বলতে কি বোঝায়? কি মোট দেশজ উৎপাদন বলতে কি বোঝায়? এখানেই দেখো এই কোশ্চেনটা আমরা কি 3 স্টার দিয়েছি। আমাদের অনেক কোশ্চেন, আমাদের অনেক বোর্ড পরীক্ষা এই কোশ্চেনটা এসেছে। কি বললাম? অনেক বোর্ড পরীক্ষা এই কোশ্চেনটা এসেছে। তো দেখো আমরা এই সাজেশনটা এমনভাবে তৈরি করছি যে না কি আমাদের সকল বোর্ডের স্টুডেন্টদের জন্য কি এটা হচ্ছে কি যে কাজে লাগে। এরপর আমাদের 2 নম্বর কোশ্চেনটা বলতেছে যে মোট জাতীয় আয় ও নিট জাতীয় আয়ের মধ্যে পার্থক্য কি? কি মোট জাতীয় আয় এবং নিট জাতীয় আয়ের মধ্যে পার্থক্য কি? এরপরে আমাদের 3 নম্বর কোশ্চেনটা কি যে প্রযুক্তি কিভাবে মোট দেশের উৎপাদনকে প্রভাবিত করে? কি বললাম? যে প্রযুক্তি কিভাবে মোট দেশের উৎপাদনকে প্রভাবিত করে। দেখো প্রযুক্তি আমাদের হচ্ছে কি একটা দেশের সম্পদ যদি হয়, দেশে যদি ভালো প্রযুক্তি হয় তাহলে মোট দেশের উৎপাদন কি ভালো হবে, এইভাবে আমাদের প্রভাবিত করে। এইভাবে তোমরা যদি লেখো তাহলে কি এইভাবে যদি ব্যাখ্যা করতে পারো তাহলে কি আমাদের জন্য ভালো হবে, তোমাদের জন্য কি ভালো হবে, রেজাল্টটা ভালো হবে। তারপরে বলতেছে দেখো প্রযুক্তির ওপর মোট দেশের উৎপাদনের বহুলাংশ নির্ভর করে কেন, ব্যাখ্যা করো। তো এই টাইপেও আসতে পারে, এইটাও আসতে পারে। এরপর আমাদের অথবা বলতেছে যে কিভাবে দেশের উৎপাদন বাড়াতে সাহায্য করে, কি যে প্রযুক্তি কিভাবে দেশের উৎপাদন বাড়াতে সাহায্য করে। তো দেখো এই 3টা কি সেম কোশ্চেন, তো এইভাবে আসতে পারে, আমাদের এই 3 টাইপের মাধ্যমে আসতে পারে। এরপরে আমাদের 4 নম্বর বলতেছে যে জিডিপি পরিমাপে মূলধনী বা মূলধনী লাভ ক্ষতির প্রভাব শূন্য হয় কেন, ব্যাখ্যা করো। কি বলতেছে যে জিডিপি পরিমাপে মূলধনী লাভ ক্ষতির প্রভাব শূন্য হয় কেন, ব্যাখ্যা করো। এরপরে দেখো এরপরে আমাদের 5 নম্বর কোশ্চেনটা কি, 5 নম্বর কোশ্চেনটা বলতেছে যে মোট জাতীয় আয় বলতে কি বোঝায়? কি যে মোট জাতীয় আয় বলতে কি বোঝায়। এরপরে আমাদের 6 নম্বর আছে যে মাথাপিছু মোট দেশের উৎপাদন বলতে কি বোঝায়? কি মাথাপিছু মোট দেশের উৎপাদন বলতে কি বোঝায়। তারপরে 7 নম্বরটা আছে যে বিনামূল্যে ব্যবহৃত সেবা কেন জাতীয় আয় গণনায় অন্তর্ভুক্ত হয়। তো দেখো এই কোশ্চেনটাও আমাদের অনেক পরীক্ষা আসে বেশি, যে বিনামূল্যে ব্যবহৃত সেবা কেন জাতীয় আয় গণনায় কি গুরুত্বপূর্ণ করা হয় না। তারপরে আমাদের 8 নম্বর কোশ্চেনটা কি, 8 নম্বর কোশ্চেনটা হচ্ছে কি যে নিট জাতীয় আয় বলতে কি বোঝায়। কি যে নিট জাতীয় আয় বলতে কি বোঝায়। তারপরে 9 নম্বর হচ্ছে একটি দেশ উন্নত না অনুন্নত তা কিভাবে নির্ণয় করা যায়। আমরা জানি দেখো যে মাথাপিছু আয় দ্বারা একটি দেশ উন্নত না অনুন্নত এটা আমরা নির্ণয় করে থাকি। তো এটা যদি কি সুন্দর মতো আমরা যদি সাজায় লিখতে পারি তাহলে কি আমরা ইনশাল্লাহ 2 মার্ক পেয়ে যাব। তাহলে কি আমাদের কি যে এই অধ্যায় থেকে এই প্রশ্নগুলো যদি তোমরা ভালো মতো পড়তে পারো তাহলে আমরা বলতেছি কি 100 সাজেশন পাবা। এরপরে আমাদের 10 নম্বরটা দেখো যে সচলতা বলতে কি বোঝায়, ব্যাখ্যা করো। কি বলতেছে সচলতা বলতে কি বোঝায়, ব্যাখ্যা করো। এরপরে আমাদের যে 11 নম্বর কোশ্চেনটা আছে যে বাংলাদেশে খনিজ ও খনন খাতের জিডিপি কিভাবে পরিমাপ করা হয়। কি বাংলাদেশে খনিজ ও খনন খাতের জিডিপি কিভাবে পরিমাপ করা হয়। তারপরে আমাদের 12 নম্বর কোশ্চেনটা যে মূলধন মূলধন কি মূলধন ব্যবহারজনিত অবচয় ব্যয় করতে কি বোঝায়। কি যে মূলধন ব্যবহারজনিত অবচয় ব্যয় বলতে কি বোঝায়। এরপরে আমাদের 13 নম্বর কোশ্চেনটা যে জাতীয় আয় পরিমাপের ব্যয় পদ্ধতি ব্যাখ্যা করো। কি জাতীয় আয় জাতীয় আয় পরিমাপের ব্যয় পদ্ধতি ব্যাখ্যা করো। 14 নম্বরে বলতেছে যে দ্বৈত গণনা সমস্যা বলতে কি বোঝায়। কি দ্বৈত গণনা সমস্যা বলতে কি বোঝায়। দেখো এই যে 8 থেকে যে 14 পর্যন্ত কোশ্চেনগুলো আছে, কি বললাম 8 থেকে যে 14 পর্যন্ত কোশ্চেনগুলো আছে সেগুলো যারা ভালো স্টুডেন্ট, কি বললাম যারা ভালো স্টুডেন্ট যাদের কি টার্গেট 100 তারা কি অবশ্যই এগুলো পড়বা। কি বললাম অবশ্যই এগুলো পড়বা, মানে কি যে তোমাকে সব অধ্যায় থেকেই কি পড়তে হইতেছে। তো দেখো যাদের আমরা কি একটু সংক্ষিপ্ত করে তোমাদের হচ্ছে কি যে যেহেতু তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস তাই না, সংক্ষিপ্ত সিলেবাস থেকে আমরা কি আরো সংক্ষিপ্ত করে তোমাদের জন্য এই সাজেশনটা তৈরি করেছি যেন কি তোমাদের হচ্ছে এখান থেকে কি যে পড়লে তোমাদের কমনের নিশ্চয়তা থাকে। তো আমরা হচ্ছে কি এই সাজেশনটা এইভাবেই তৈরি করছি তোমাদের জন্য। দেখো এই অধ্যায় থেকে যেহেতু আমরা বললাম এই অধ্যায়টা থেকে আমরা একটু পড়লে কি অবশ্যই কি আমাদের কি কমনের নিশ্চয়তা থাকে, একটু ভালো রেজাল্ট করতে পারি এই অধ্যায়টা যেহেতু সহজ আছে তুলনামূলক। তারপরে আমাদের বলতেছে দেখো টাইপ 3 এর কোশ্চেন এগুলো টাইপ 3তেই বলতেছে গ এবং ঘয়ের জন্য এই যে আমরা কোন কোন টপিকগুলো পড়লে আমরা হচ্ছে কি গ এবং ঘয়ের প্রশ্নের আনসারগুলো কি সহজে দিতে পারবো। দেখো যে আমাদের 1 নম্বরে বলতেছে যে জাতীয় আয়ের ধারণাসমূহ। কি যে জাতীয় আয়ের ধারণাসমূহ পড়বা এই টপিক। তারপরে হচ্ছে মোট দেশের উৎপাদন কি জিডিপি পরিমাপ পদ্ধতি সমূহ উৎপাদন। দেখো যে কি যে মোট দেশের উৎপাদন জিডিপি পরিমাপের পদ্ধতি সমূহ আমাদের যে কয়টা পদ্ধতি আছে ওই পদ্ধতি সমূহ। তারপরে আয় ও ব্যয় পদ্ধতি। কি আয় ও ব্যয় পদ্ধতি। তারপরে হচ্ছে জিডিপি নির্ধারক সমূহ। কি যে জিডিপি নির্ধারক সমূহ এবং কি 5 নম্বরে বলতেছে যে বাংলাদেশের মোট দেশজ আয় পরিমাপ পদ্ধতি।
কি বাংলাদেশে মোট দেশজ আয় পরিমাপ পদ্ধতি। তো দেখো এর মাধ্যমে আমরা বলতেছি, দেখো যে এর মাধ্যমে আমাদের এই অধ্যায়ের যে টাইপ 3 মানে কি গ এবং ঘ এর জন্য আমরা হচ্ছে কি এই টপিকগুলো নিয়ে আলোচনা করলাম। এখান থেকে তোমরা যদি এই 5টা টপিক যদি তোমাদের নিজের আয়ত্তে রাখো, এই অধ্যায় থেকে যে কোনো সৃজনশীল প্রশ্ন দিলে তোমরা ওইখান থেকে কি আনসার করতে পারবা। কি বললাম, যে কোনো ধরনের সৃজনশীল কোশ্চেন দিলে তোমরা এখান থেকে কি করবা, সরাসরি আনসার করতে পারবা ইনশাআল্লাহ। তোমরা হচ্ছে কি আমাদের এই সাজেশনটা যদি ভালো মতো নিতে পারো, আয়ত্তে নিতে পারো, তাহলে কি তোমার হচ্ছে কি টার্গেট যেহেতু 100তে 100, তাহলে কি আমরা কি 100তে 100 পাবো ইনশাআল্লাহ। তো এরপরে দেখো আমাদের হচ্ছে সপ্তম অধ্যায়। কি সপ্তম অধ্যায় হচ্ছে কি অর্থ ও ব্যাংক ব্যবস্থা। কি অর্থ ও ব্যাংক ব্যবস্থা। তো এই অধ্যায়ে দেখো, এই অধ্যায়ে কি আমরা গুরুত্বপূর্ণ 18টা কোশ্চেন কি তোমাদের জ্ঞানমূলকের জন্য সাজেস্ট করছি। এই 18টা কোশ্চেন যদি তোমরা কি নিজেদের আয়ত্তে নিয়ে আসতে পারো, নিজেরা কি ভালো মতো প্র্যাকটিস করো, নিজেরা যদি ভালো মতো মুখস্থ করে ফেলতে পারো, তাহলে আমরা বলতেছি কি তোমাদের যে তোমাদের যে প্রিপারেশনটা আছে 2026 সালে যে এসএসসি পরীক্ষার্থী আছো তাদের কি অনেকাংশে এগিয়ে যাবে, তোমরা অনেক কি ভালো করবা পরীক্ষায়। তো দেখো আমাদের 1 নম্বর কোশ্চেনটা কি, 1 নম্বর কোশ্চেনটা বলতেছে কি ধাতব মুদ্রা কাকে বলে। কি যে ধাতব মুদ্রা কাকে বলে, ব্যাংক রিলেটেড কোশ্চেন মানে কি অর্থ ব্যাংক ব্যবস্থা। তারপরে আমাদের 2 নম্বরটা বলতেছে যে রূপান্তরযোগ্য দ্রব্য মুদ্রা কি, কি যে রূপান্তরযোগ্য মুদ্রা কি। তারপরে আমাদের 3 নম্বরটা বলতেছে যে বিহিত অর্থ বা মুদ্রা কি, বিহিত অর্থ বা মুদ্রা কি। তারপরে আমাদের 4 নম্বর কোশ্চেনটা হচ্ছে যে স্থগিত লেনদেন বলতে কি বোঝায়, কি স্থগিত লেনদেন বলতে কি বোঝায় এটা বলতেছে। তারপরে আমাদের 5 নম্বর কোশ্চেন যে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান উদ্দেশ্য কি। দেখো এই কোশ্চেনটা আমাদের অনেক ইম্পর্টেন্ট, কি অনেক ইম্পর্টেন্ট। তো এই কোশ্চেনটা আমাদের পরীক্ষায় সবচেয়ে বেশি আসে যে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান উদ্দেশ্য কি থাকে, কি কেন্দ্রীয় ব্যাংকের প্রধান উদ্দেশ্য কি থাকে। তারপরে আমাদের বাণিজ্যিক ব্যাংকের প্রধান উদ্দেশ্য কি থাকে, সকল ধরনের এই ধরনের কোশ্চেনগুলো। তারপরে বলতেছে দেখো 6 নম্বরে বলতেছে কি সমবায়, কি যে সমবায় ব্যাংক কাকে বলে, কি যে সমবায় ব্যাংক কাকে বলে। তো দেখো এখানে আমরা হচ্ছে কি এই 6টা কোশ্চেন হচ্ছে কি 3 স্টার দিয়ে রাখছি। এই তোমার জন্য কি যারা হচ্ছে কি একটা দুর্বল টাইপের স্টুডেন্ট আছো তারা জন্য কি ভালো মতো পড়তে পারো এই কোশ্চেনগুলো, যেন ভালো একটু কি যে জোর দিয়ে পড়ো যে আমাদের একটু পাস দরকার, আমার একটু ভালো রেজাল্ট, মানে আমাদের একটা কি রেজাল্ট হইলো। তারপরে আমাদের 7 নম্বর কোশ্চেনটা বলতেছে যে প্রামাণিক মুদ্রার সংজ্ঞা দাও। দেখো যে পাস হইলে হলো এমন বিষয়টা না, তোমরা কি ইনশাল্লাহ যদি এই সাজেশন থেকে কি এই কোশ্চেনগুলো ভালো মতো পড়তে পারো, তাহলে দেখবা কি ইনশাল্লাহ রোড টু মিশন 100 যে সাজেশন থেকে তোমাদের কি অনেকাংশে কি 100% কি তোমরা কমন পাইতেছো। তাহলে কি যে আমাদের এই বইটা কি অবশ্যই তোমরা সংগ্রহ করবা। এরপরে আমাদের বলতেছে 8 নম্বরটা কি যে সাধারণত কোন মুদ্রা সরকার কর্তৃক প্রচলিত হয়। কি বলতেছে যে সাধারণত কোন মুদ্রা সরকার কর্তৃক প্রচলিত হয়। এরপরে আমাদের 9 নম্বর বলতেছে যে কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে, কি যে কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে। 10 নম্বরে বলতেছে যে অর্থ কাকে বলে। 11 নম্বর বলতেছে প্রতীক মুদ্রা কাকে বলে, কি যে প্রতীক মুদ্রা কাকে বলে। এরপরে আমাদের 12 নম্বর, দেখো এই 12 নম্বর হচ্ছে আমাদের আচ্ছা 1 স্টার কোশ্চেন যে বাণিজ্যিক ব্যাংকে কি কি হিসাব খোলা হয়। দেখো এই বাণিজ্যিক ব্যাংকে আমাদের কোন কোন ধরনের হিসাব খোলা হয়, তো এইটা নিয়ে আমাদের কোশ্চেন আছে। এই কোশ্চেনটাও আমাদের কোশ্চেন পরীক্ষায় অনেকবার এসে থাকে, কি বললাম অনেক এসে থাকে। এরপরে আমাদের 13 নম্বর কোশ্চেনটা বলতেছে যে কাগজি মুদ্রা কাকে বলে, কি যে কাগজি মুদ্রা কাকে বলে। তো দেখো এই কোশ্চেনটাও আমাদের অনেক আসে। এই যে 1 নম্বরের মার্কের মধ্যে এই ব্যাংক কি, এই কোশ্চেনটা আমাদের অনেক ইম্পর্টেন্ট। দেখো যে আমরা 1 স্টার না দিলেও 2 স্টার না দিলেও আমরা বলতেছি এই কোশ্চেনটা তোমরা কি ভালো মতো পড়বা, ব্যাংক কি। তারপরে 15 নম্বরটা বলতেছে যে বাণিজ্যিক ব্যাংকের মূল উদ্দেশ্য কি, কি বাণিজ্যিক ব্যাংকের মূল উদ্দেশ্য কি। তারপরে 16 নম্বর বলতেছে যে চলতি হিসাব কি। তারপরে 17 নম্বর আমাদের সঞ্চয় আমানত কি এবং বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের কি নাম কি। আচ্ছা এই কোশ্চেনটাও আমাদের 1 মার্কের জন্য আসে কতে, যে বাংলাদেশ ব্যাংকের, দেখো বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি। দেখো এখান থেকে যে আমরা 18টা কোশ্চেন আলোচনা করলাম, এই 18টা কোশ্চেন যদি তোমরা কোনো স্টুডেন্ট ভালো মতো প্রিপারেশন নিতে পারো, তাহলে কি পরীক্ষায় তোমরা অনেকাংশে এগিয়ে যাবে। তোমাদের জন্য কি তোমাদের প্রিপারেশনটাও ভালো হবে, তোমাদের পরীক্ষাও ভালো হবে, তোমাদের রেজাল্টও ভালো হবে। তাহলে কি আমরা বলতেছি আমাদের এই রোড টু মিশন 100 সাজেশনে সকল কি আমাদের দেখো এইখান থেকে যদি আমাদের হচ্ছে কি এখানে থেকে পরীক্ষায় 100% আসার নিশ্চয়তা আছে। বিগত সালে যারা পরীক্ষার্থী ছিল তাদের হচ্ছে কি আমাদের হচ্ছে রোড টু মিশন 100 সাজেশন থেকে কি তারা হচ্ছে কি শতভাগ কমন পেয়েছিল। তো তোমাদের জন্যও কি আমরা ওই সাজেশনটা ওইভাবেই তৈরি করছি যে যেন যে তোমাদের কি মানে তোমাদের হচ্ছে পরীক্ষার প্রিপারেশনে কোনো রকম ঘাটতি না থাকে। তোমরা যেন কি যে তোমাদের যে সকল সাজেশন কি সব কিছু যেন কি এই আমাদের এই সাজেশন থেকে পেয়ে যাও। তারপরে আমাদের দেখো টাইপ 2 এর কোশ্চেনগুলো আমরা বলতেছি অনুধাবন এবং সংক্ষিপ্ত কি অনুধাবন এবং সংক্ষিপ্তমূলক প্রশ্ন। তো দেখো এই অনুধাবন এবং সংক্ষিপ্তমূলক প্রশ্নতে আমাদের কি বলা হচ্ছে যে
এক নম্বরে বলতেছে দেখো, এক নম্বরে হচ্ছে বিনিময় প্রথা কি বোঝায়? কি বিনিময় প্রথা? বিনিময় প্রথা বলতে কি বোঝায়? কি যে বিনিময় প্রথা বলতে কি বোঝায়? দুই নম্বরে বলতেছে যে অর্থকে মূল্যের পরিমাপ বলা হয় কেন? পরিমাপক বলা হয় কেন? কি বলতেছে? অর্থকে মূল্যের পরিমাপক বলা হয় কেন? দেখো এই কোশ্চেনটা আমাদের বলতেছি যে এই কোশ্চেনটা আমাদের পরীক্ষায় অনেকবার আসে। কি বললাম? পরীক্ষায় অনেকবার আসে। আর এক নম্বর কোশ্চেনটা আমাদের তো বলার কথা নয় যে এই কোশ্চেনটা আমাদের কি প্রায় মানে কোশ্চেনে দেখে থাকি যে বিনিময় প্রথা বলতে কি বোঝায়, বিনিময় প্রথা বলতে কি বোঝায় ইত্যাদি ইত্যাদি। এরপরে আমাদের ৩ নম্বরটা বলতেছে দেখো যে স্থগিত লেনদেনের বাহন হিসেবে অর্থ কিভাবে কাজ করে? কি যে স্থগিত লেনদেনের বাহন হিসেবে অর্থ কিভাবে কাজ করে? অথবা এই কোশ্চেনটা আরেকভাবে আসতে পারে, বলতেছে দেখো আরেকভাবে কিভাবে আসতে পারে যে অর্থকে স্থগিত লেনদেনের বাহন বলা হয় কেন? কি অর্থকে স্থগিত লেনদেনের বাহন বলা হয় কেন? অথবা এই কোশ্চেনটা আরেকভাবে আসতে পারে কিভাবে দেখো যে স্থগিত লেনদেনের বাহন বলতে কি বোঝায়? কি যে স্থগিত লেনদেনের বাহন বলতে কি বোঝায়? তো দেখো আমরা এই ৩ টাইপে মানে একটা টাইপ পড়লেই কি একটা কোশ্চেনের আনসার পড়লেই তোমরা হচ্ছে এই ৩ টাইপের কোশ্চেনে কি আনসার করতে পারবা। এরপরে আমাদের ৪ নম্বর কি বলতেছে দেখো যে কেন্দ্রীয় ব্যাংকে নিকাশ ঘর বলা হয় কেন? এই কোশ্চেনটা তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। কি দেখো 2 স্টার দিয়েছি আমরা তার জন্য বলতেছে আমরা অনেক ইম্পর্টেন্ট। এই কোশ্চেনটা আমাদের পরীক্ষায় অনেকবার আসছে। কি অনেকবার আসছে বলতেছে কেন্দ্রীয় ব্যাংকে নিকাশ ঘর বলা হয় কেন? এরপরে আমাদের ৫ নম্বর কোশ্চেনটা হচ্ছে যে ব্যাংক হিসাব খুলে গ্রাহককে কি কি সুবিধা লাভ করে? কি দেখো ব্যাংক হিসাব খুলে গ্রাহক কি কি সুবিধা লাভ করতে পারে? তো এটা আমাদের কি অনেক একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপরে আমাদের ৬ নম্বর কোশ্চেন বলতেছে যে স্থায়ী আমানত বলতে কি বোঝায়? কি যে স্থায়ী আমানত বলতে কি বোঝায়? দেখো আমরা বলতেছি আমানত কিন্তু ৩ প্রকার ছিল। তার মধ্যে আমাদের কি একটা স্থায়ী আমানত ছিল। দেখো যেখানে কি আমরা হচ্ছে কি যে যখন ইচ্ছা যখন টাকা তুলতে পারি না সেটা আমরা বলছি স্থায়ী আমানত। তো এই স্থায়ী আমানত বলতে কি বোঝায়? তারপরে বলতেছে ৭ নম্বর কোশ্চেনটা যে বাংলাদেশে ১০০ টাকার নোটকে রূপান্তরযোগ্য মুদ্রা বলা হয় কেন? কি যে বাংলাদেশে ১০০ টাকার নোটকে রূপান্তরযোগ্য মুদ্রা বলা হয় কেন? তো এই কোশ্চেনটা আমাদের কি দেখো যে আমরা হচ্ছে কোনো স্টার দিই নাই, এই যে ৭ থেকে ১২ পর্যন্ত আমরা হচ্ছে কি কোনো রকম স্টার দিই নাই, কিন্তু যাদের হচ্ছে কি যাদের যে আমরা বলতেছি যাদের প্রিপারেশনটা 100-এ 100, কি বললাম যাদের প্রিপারেশনটা 100-এ 100 তারা হচ্ছে কি এই ৭ থেকে ১১ 12 অবশ্যই কি বেশি ভালো করে পড়বা, কি অবশ্যই ভালো করে পড়বা। তো দেখো ৮ নম্বর কোশ্চেনে কি বলতেছে যে অর্থ কেন বিনিময়ের সহজ মাধ্যম? কি যে অর্থ কেন বিনিময়ের সহজ মাধ্যম? এরপরে আমাদের ৯ নম্বর কোশ্চেন বলতেছে যে কেন্দ্রীয় ব্যাংকে সকল ব্যাংকের অভিভাবক বলা হয় কেন? কি যে কেন্দ্রীয় ব্যাংকে সকল ব্যাংকের অভিভাবক বলা হয় কেন? এই কোশ্চেনটাও আমাদের অনেক ইম্পর্টেন্ট। তারপরে ১০ নম্বর বলতেছে যে কোন ব্যাংক কিভাবে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করে? কি যে কোন ব্যাংক কিভাবে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করে ব্যাখ্যা করো। নিয়ন্ত্রণ করতেছে ব্যাখ্যা করতে বলতেছে। তারপরে আমাদের ১১ নম্বর কোশ্চেনটা বলতেছে যে কেন্দ্রীয় ব্যাংকে সর্বশেষ ঋণদাতা বলা হয় কেন? আচ্ছা আমরা জানি দেখো কেন্দ্রীয় ব্যাংকে সর্বশেষ ঋণদাতা বলা হয় কেন? যে দেখবা যে সকল ধরনের ব্যাংক যদি কি অন্য কোনো কারো কাছ থেকে ঋণ নিতে না পারে তখন দেখো শেষ পর্যায়ে এই কেন্দ্রীয় ব্যাংকের কাছে এসে কি তারা ঋণ নিয়ে থাকে। তার জন্য আমরা বলতেছি কি যে সকল ব্যাংকের অভিভাবক বলা হয় কেন্দ্রীয় ব্যাংকে। এরপরে আমাদের ১২ নম্বর কোশ্চেনটা কি যে সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীকে প্রাতিষ্ঠানিক কি কাঠামোর আওতায় সংঘবদ্ধ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার লক্ষ্যে পরিচালিত ব্যাংক হলো গ্রামীণ ব্যাংক, ব্যাখ্যা করো। তো দেখো এই কোশ্চেনটা আমাদের কি একটু হচ্ছে বড় কোশ্চেন, কিন্তু আমাদের এই কোশ্চেনটা অনেক সময় এসে থাকে। দেখো যেহেতু আমাদের দেখো গ্রামীণ ব্যাংক, এই গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা কি ডক্টর ইউনূস, তাই না? আমাদের এখন যিনি হচ্ছে কি প্রধান উপদেষ্টা। তো দেখো এই কোশ্চেনটা আমরা কি পাইলেও পাইতে পারি। তো দেখো এই অধ্যায় থেকে আমাদের দেখো যে ১২টা কোশ্চেন দেখলাম, কি ১২টা কোশ্চেন দেখলাম আহামরি কি তেমন একটা ইজি কি যে আমরা হচ্ছে কি সব ধরনের কোশ্চেন দিয়ে সাজাইছি তোমাদের এই সাজেশনটাকে, যেন কি তোমাদের কি যে তোমাদের প্রিপারেশন কোনো রকম ঘাটতি না থাকে। এরপরে আমাদের দেখো যে এরপরে আমাদের যে টাইপ 3 কোশ্চেন আছে, কি টাইপ 3 হচ্ছে কি গ এবং ঘয়ের জন্য, কি বললাম গ এবং ঘয়ের প্রশ্নের জন্য। তো টাইপ 3 তে আমাদের বলতেছে কি দেখো যে এই যে 5টা আমাদের কি যে 5টা এই 5টা টপিক যদি আমরা নিজেদের আয়ত্তে আনতে পারি তাহলে এই অধ্যায় থেকে আমাদের সকল ধরনের কি সৃজনশীল প্রশ্নের কি আনসার করতে পারবো। কি বলতেছি সকল ধরনের সৃজনশীল প্রশ্নের কি করতে পারবো আনসার করতে পারবো। তো দেখো যে ১ নম্বর বলতেছে অর্থ ও অর্থের প্রকারভেদ। কি
অর্থ ও অর্থের প্রকারভেদ। 2 নম্বর বলতেছে বাণিজ্যিক ব্যাংক ও এর কার্যাবলী। দেখো এই বাণিজ্যিক ব্যাংক আর কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী কি, বাণিজ্যিক ব্যাংক ও কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী। তোমরা দেখো তোমরা 100-এ 100 থাকো, তোমাদের অবশ্যই এই বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী এবং কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী থেকেই কোশ্চেন আসবে। কি বললাম, বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী এবং কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী থেকেই কোশ্চেন আসবে। এটা হচ্ছে আমাদের কি, আমাদের হচ্ছে কি যে সাজেশন। তারপরে আমাদের বললাম যে 4 নম্বর যে কৃষি উন্নয়ন, তারপরে 5 নম্বর শিল্পায়ন ও আত্মকর্মসংস্থানে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ব্যাংকের ভূমিকা। দেখো কি বলতেছে, শিল্পায়ন এবং কি কর্মসংস্থানে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ব্যাংক সময়ের কি ভূমিকা। দেখো আমাদের বাংলাদেশে অনেক ধরনের শিল্পায়ন এবং আত্মকর্মসংস্থান ব্যাংক আছে, তো দেখো ওই ব্যাংকগুলোর কি কি ভূমিকা পালন করতেছে, তো তা নিয়ে আমাদের এই টপিক্সটা। তো এই টপিক্সটাও তোমরা একটু পড়বা। মনে করো যে কি বাণিজ্যিক ব্যাংক এবং কেন্দ্রীয় ব্যাংক থেকে ক অথবা কি ঘতে আসলো, কিন্তু আরেকটা আসলো মনে করো যে আত্মকর্মসংস্থান ব্যাংক থেকে, তাহলে কি আমাদের এই টপিকটাও কি ইম্পর্টেন্ট। তো দেখো আমাদের হচ্ছে কি রোড টু মিশন 100-এর দেখো 10ম অধ্যায় কি শেষ সাজেশন। তো এটা হচ্ছে আমাদের বাংলাদেশ সরকারের অর্থব্যবস্থা, কি বাংলাদেশ সরকারের অর্থব্যবস্থা। তো দেখো রোড টু মিশন 100-এর আমাদের লাস্টের অধ্যায় আমরা কি কি যে জ্ঞানমূলক প্রশ্নে কি কি কেমন টাইপের জ্ঞানমূলক প্রশ্ন থাকতে পারে তা আমরা একটু দেখে নিই। তো 1 নম্বরে আমাদের বলতেছে দেখো যে টাইপ 1-এর যে 1 নম্বর কোশ্চেনটা কি, যে অর্থনৈতিক প্রবৃদ্ধি কাকে বলে, যে কিভাবে একটা অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়। তারপরে বলতেছে অর্থনৈতিক উন্নয়নের সূত্রটি লেখো। আমরা দেখো যে একটি দেশে কিভাবে অর্থনৈতিক উন্নয়ন ঘটবে, কি যে একটা দেশে যে কিভাবে অর্থনৈতিক উন্নয়ন ঘটতে পারে, আমরা তখন মানে এটা বলতেছে এই সূত্রটি লিখতে বলতেছে। আমরা জানি দেখো অর্থনৈতিক উন্নয়ন কিভাবে ঘটে, যে জনসংখ্যা স্থির থেকে যদি কি আমাদের দ্রব্যমূল্যের দাম কমে অথবা কি এইভাবে, তখন অথবা আমাদের মাথাপিছু আয় যদি বেড়ে যায়, তো এইভাবে আমাদের কি অর্থনৈতিক উন্নয়ন ঘটে। তারপরে আমাদের 3 নম্বরটা বলতেছে দারিদ্র্যের দুষ্ট চক্র ধারণার প্রবক্তা কে। কি বললাম, যে দারিদ্র্যের দুষ্ট চক্র এই ধারণার প্রবক্তা কে। দেখো এই কোশ্চেনটা আমাদের অনেক ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা আমরা হচ্ছে অনেক পরীক্ষায় পাই, কি অনেক ধরনের পরীক্ষায় পাই আমাদের। দেখো যে বোর্ড কোশ্চেন, এই বোর্ড কোশ্চেনে আমরা এই কোশ্চেনটা অবশ্যই পাবো 3 স্টার। এরপর আমাদের 4 নম্বর বলতেছে দেখো যে এনজিও এর পূর্ণরূপ কি। দেখো এইটা আমাদের কয়ের জন্য অনেক ইম্পর্টেন্ট, কি আমরা বলতেছি কি আমাদের এনজিও এর কয়ের জন্য অনেক ইম্পর্টেন্ট, মানে কি নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। তারপরে আমাদের 5 নম্বর বলতেছে যে বাংলাদেশে কাদেরকে দরিদ্র বলা হয়। দেখো আমাদের একটা কি যে আমাদের হচ্ছে কি একটা হচ্ছে সমীক্ষা আছে, সে অনুযায়ী বলতেছে বাংলাদেশে কাদেরকে দরিদ্র বলা হয়। কি বলতেছে, বাংলাদেশে কাদেরকে দরিদ্র বলা হয় এবং মৌসুমী বেকারত্ব কি। তো দেখো এই যে এই 1 থেকে 6 নম্বর কোশ্চেনটা পর্যন্ত যে আমাদের কি 3 স্টার, এই 3 স্টার কোশ্চেনগুলো আমাদের কি অনেক বোর্ড এক্সামে আসে, কি অনেক বোর্ড এক্সামে আসে। তো বিগত সালের বোর্ড কোশ্চেন আমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কিছুভাবে আমরা এই সাজেশনটা কি তৈরি করেছি তোমাদের জন্য, কি তোমাদের কি যেন এসএসসি দ্বারা 2026 সালে আসো, তারা তোমাদের কি প্রিপারেশনের জন্য কোনো প্রকার ঘাটতি না থাকে। এরপরে আমাদের দেখো 7 নম্বর কোশ্চেনটা কি বলতেছে, যে অর্থনৈতিক উন্নয়ন কি। আচ্ছা কিভাবে একটা দেশে অর্থনৈতিক উন্নয়ন ঘটে তাই সেটা বলতেছে। তারপরে বলতেছে উন্নত দেশ বলতে কি বোঝায়। কি দেখো উন্নত দেশ বলতে কি বোঝায়। দেখো আমরা একটা দেশ উন্নত অথবা অনুন্নত অথবা উন্নয়নশীল এটা আমরা কোন হিসেবে ভাগ করি, যে মাথাপিছু আয় দ্বারা। কি দ্বারা, মাথাপিছু আয় দ্বারা। তো বলতেছে দেখো একটা দেশের মাথাপিছু আয় যত বেশি সেই দেশ তত উন্নত, আমরা এইভাবে হিসাব করতেছি। এরপরে আমাদের 9 নম্বর কোশ্চেনে বলতেছে যে ব্র্যাক কত সালে প্রতিষ্ঠিত হয়, কি যে ব্র্যাক কত সালে প্রতিষ্ঠিত হয়। এরপরে আমাদের 10 নম্বর বলতেছে যে সাময়িক বেকারত্ব কাকে বলে। এটা আমাদের কি 2 স্টার কোশ্চেন। দেখো এই কোশ্চেনটা আমাদের অনেক পরীক্ষা আসে। তারপরে বলতেছে মানব সম্পদ কাকে বলে, এটাও আমাদের কি অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন, তার জন্য আমরা কি 2 স্টার দিয়ে রাখছি। দেখো যে মানব সম্পদ কাকে বলে, কি যে মানব সম্পদ কাকে বলে। এরপর আমাদের 12 নম্বরটা হচ্ছে যে স্বনির্ভর বাংলাদেশ কত সালে আত্মপ্রকাশ করে, কি যে স্বনির্ভর বাংলাদেশ কত সালে আত্মপ্রকাশ করে। তারপরে আমাদের 13 নম্বরটা বলতেছে যে সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির কার্যক্রম কি কি, কি যে সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির কার্যক্রম কি কি হতে পারে। তারপরে আমাদের 14 নম্বর বলতেছে যে উন্নয়নশীল দেশ কাকে বলে। দেখুন এই কোশ্চেনটা আমাদের 1 মার্কের জন্য অনেকবার পরীক্ষা আসে, অনেক পরীক্ষা আসে যে উন্নয়নশীল দেশ কাকে বলে। তারপরে অনুন্নত দেশে বৈদেশিক বাণিজ্য কেমন হয়। আচ্ছা উন্নয়নশীল দেশ কাকে বলে আমরা জানি, বাংলাদেশ হচ্ছে একটি উন্নয়নশীল দেশ। তারপরে বলতেছে অনুন্নত দেশে বৈদেশিক বাণিজ্য কেমন হয়। এরপরে আমাদের 16 নম্বর হচ্ছে কি ব্র্যাকের পূর্ণরূপ কি। বলতেছে কি যে ব্র্যাক, দেখো এই ব্র্যাকের পূর্ণরূপ কি। তারপরে আমাদের বলতেছে 17 নম্বর, দেখো যে 17 নম্বর এবং 18 নম্বর কোশ্চেনটা বলতেছে 17 নম্বর হচ্ছে যে দারিদ্র কি। 1 মার্কের জন্য কি দারিদ্র কি, এই কোশ্চেনটা আমাদের অনেক ইম্পর্টেন্ট। তারপরে কি বেকারত্ব কাকে বলে, লাস্টের কোশ্চেনটাও আমাদের অনেক ইম্পর্টেন্ট। এখন বলতেছি দেখো যে 12 থেকে 18 পর্যন্ত যারা হচ্ছে কি
অবশ্যই যারা হচ্ছে কি টার্গেট 100-এ 100 পাওয়ার মানে কি যে নিতেছো প্রিপারেশন নিতেছো তাদের বলবো যে তোমরা এই 12 থেকে 18 নম্বর কোশ্চেনগুলো অবশ্যই পড়বা, আর সাথে তো ওগুলো কি অবশ্যই পড়বা। এখন বলতেছি দেখো যে যারা হচ্ছে মধ্যম প্রকৃতির স্টুডেন্ট আছো যে তাদের হচ্ছে কি একটু ভালো রেজাল্ট করলেই হলো এমন টাইপের, তাহলে আমরা বলতেছি এই যে আমাদের লাল হচ্ছে কি আর হচ্ছে দেখো এই টাইপের কোশ্চেনগুলো 2 স্টার আর 3 স্টার কোশ্চেনগুলো তোমরা কি ভালোভাবে আয়ত্ত করবা। এরপরে আমাদের দেখো এই অধ্যায় থেকে টাইপ 2 এর আমাদের জ্ঞানমূলক বা ও হচ্ছে কি অনুধাবনমূলক এবং সংক্ষিপ্তমূলক যে কোশ্চেনগুলো আছে এটা নিয়ে আমরা একটু আলোচনা করি কি কি আছে। এরপর আমাদের দেখো 1 নম্বর কোশ্চেন বলতেছে অনুধাবনমূলকের যে অর্থনৈতিক প্রবৃদ্ধি বলতে কি বোঝায়, কি বলতেছে যে অর্থনৈতিক প্রবৃদ্ধি বলতে কি বোঝায়। তারপরে আমাদের এই কোশ্চেনটা অনেক ইম্পর্টেন্ট, আমরা কি দিয়েছি দেখো 3 স্টার দিয়ে রাখছি। তারপরে 2 নম্বর বলতেছে যে বাংলাদেশের উৎপাদন ব্যবস্থায় উন্নত প্রযুক্তি প্রয়োগ করা যায় না কেন, কি বলতেছে বাংলাদেশের উৎপাদন ব্যবস্থায় উন্নত প্রযুক্তি প্রয়োগ করা যায় না কেন ব্যাখ্যা করো। তো আমরা জানি দেখো যে উন্নত প্রযুক্তির একটা কি আছে আর্থিক খরচ আছে, কি আছে আর্থিক খরচ আছে, তো দেখো এই খরচটাও তো বহন করতে হবে। তো দেখো এইভাবে তোমরা লিখতে হবে। 3 নম্বর বলতেছে মানব সম্পদ বলতে কি বোঝায়, কি বললাম মানব সম্পদ বলতে কি বোঝায়, এই কোশ্চেনটা আমাদের অনেক ইম্পর্টেন্ট। 4 নম্বরে হচ্ছে কি শিক্ষা কিভাবে মানব সম্পদ উন্নয়নে ভূমিকা রাখে। তো দেখো এটা হচ্ছে কি আমাদের শিক্ষা রিলেটেড একটা কোশ্চেন, অবশ্যই তোমাদের পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট, কি অবশ্যই ইম্পর্টেন্ট যে শিক্ষা কিভাবে মানব সম্পদ উন্নয়নে কি ভূমিকা রাখে। তারপরে 5 নম্বর বলতেছে অর্থনৈতিক উন্নয়নের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন কেন, কি বলতেছে যে অর্থনৈতিক উন্নয়নের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন কেন। 6 নম্বর কি কোশ্চেন বলতেছে যে দরিদ্র মানুষের ক্ষমতায়নে ব্র্যাকের ভূমিকা কি ব্যাখ্যা করতে বলতেছে। দেখো দরিদ্র মানুষের ক্ষমতায়নে কি যে একটা মানুষের কি দেখো দরিদ্র মানুষকে কিভাবে ক্ষমতা দিতেছে ব্র্যাকের সেই ভূমিকাটা আমাদের কি ব্যাখ্যা করতে বলতেছে। তারপরে আমাদের 7 নম্বর কি বলতেছে যে দক্ষ জনশক্তি কিভাবে অর্থনৈতিক উন্নয়নে কাজ করে, কি যে দক্ষ জনশক্তি কিভাবে অর্থনৈতিক উন্নয়নে কাজ করে অথবা একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে দক্ষ জনশক্তির প্রয়োজন কেন। তারপরে 8 নম্বর কোশ্চেনটা দেখো, 8 নম্বর কোশ্চেনটা আমাদের এই অধ্যায় থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলতেছি এমন একটা কোশ্চেন যে দারিদ্র্যের দুষ্ট চক্র বলতে কি বোঝায়। 2 মার্কের জন্য এই কোশ্চেনটা আমাদের অনেক ইম্পর্টেন্ট যে কি দারিদ্র্যের দুষ্ট চক্র বলতে কি বোঝায়। তারপরে 9 নম্বর বলতেছে যে উন্নয়নশীল দেশের যে কোনো একটি বৈশিষ্ট্য ব্যাখ্যা করো, কি যে উন্নয়নশীল দেশের যে কোনো একটা বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে বলতেছে। আমাদের 10 নম্বরে হচ্ছে কি মৌসুমী বেকারত্ব বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। 11 নম্বর কোশ্চেনটা দেখো এই 11 থেকে 15 পর্যন্ত আমরা বলতেছি 11 থেকে 15 পর্যন্ত কোশ্চেনটা হচ্ছে কি আমাদের যে ভালো স্টুডেন্ট আছে তারা হচ্ছে কি অবশ্যই তাদের জন্য কি যে অর্থনৈতিক উন্নয়ন বলতে কি বোঝায়, বাংলাদেশের উদ্যোক্তার অভাবে কি সমস্যা সৃষ্টি হয়, তারপরে যে সামাজিক নিরাপত্তা বেষ্টনী বলতে কি বোঝায়, যে সাময়িক বেকারত্ব কেন সৃষ্টি হয় এবং মানব সম্পদ উন্নয়নের জন্য প্রশিক্ষণ জরুরি কেন। তো দেখো এর মাধ্যমে আমরা হচ্ছে কি যে আমাদের এই অধ্যায়ের যে অনুধাবন এবং সংক্ষিপ্ত প্রশ্নের হচ্ছে কি যে 15টা শেষ করলাম। তো এই অধ্যায় থেকে তোমরা যদি এই যে যাদের হচ্ছে কি টার্গেট 100 মানে রোড টু মিশন 100 মানে কি যে যাদের টার্গেট হচ্ছে 100-এ 100 পাওয়া তাদেরকে আমরা বলতেছি যে তোমরা হচ্ছে এই 15টা কোশ্চেন অবশ্যই কি করবা নিজের আয়ত্তে রাখবা, যে যেন যে কোনোভাবে কোশ্চেনটা আসলে আমরা কি লিখতে পারি। এরপরে দেখো আমাদের লাস্ট হচ্ছে কি যে টাইপ 3 কি রোড টু মিশন 100-এর টাইপ 3 দেখো আমাদের ঘয়ের জন্য গ এবং ঘয়ের জন্য কি গ এবং ঘয়ের জন্য আমাদের দশম অধ্যায়ের গ এবং ঘয়ের জন্য আমরা যদি কি এখান থেকে এই 3টা টপিক ভালো মতো পড়তে পারি, কি যে দেখো এই 3টা টপিক যদি আমরা ভালো মতো পড়তে পারি তখন আমরা বলতেছি দেখো যে তুমি এই অধ্যায়ের যে কোনো সৃজনশীল কি বললাম যে কোনো ধরনের সৃজনশীল আসলে তুমি লিখতে পারবা। দেখো যেখান থেকে আমাদের যেভাবেই সৃজনশীল দিক না কেন আমরা কি ওই সৃজনশীলের গ এবং ঘ এর আনসার করতে পারবো। তো দেখো কি বলতেছে 1 নম্বরে যে বাংলাদেশের সরকারি আয়ের উৎসসমূহ, কি বললাম যে বাংলাদেশের সরকারি আয়ের উৎসসমূহ। 2 নম্বরে হচ্ছে কি বাজেট এবং 3 নম্বরে হচ্ছে কি আমাদের বাংলাদেশের সরকারি বাজেট। তো দেখো এর মাধ্যমে আমরা হচ্ছে কি আমাদের রোড টু মিশন 100-এর কি সাজেশনের সকল কিছু তোমাদের কাছে তুলে ধরলাম। তো দেখো যাদের কি প্রত্যাশা কি 100-এ 100 পাওয়া তারা হচ্ছে কি আমাদের এই যে রোড টু মিশন 100 কি রোড টু মিশন 100-এ 100 এই যে এই সাজেশনটা অবশ্যই কি সংগ্রহ করবা। তারপরে কি আমাদের কি যে এই সাজেশন থেকে তোমরা কি যে আমরা বলতেছি যে শতভাগ কমন পাওয়ার নিশ্চয়তা আছে।
আমাদের বিগত সালের এসএসসি পরীক্ষা যে যারা দিয়েছে আমাদের এই রোড টু মিশন 100 থেকে, তারা হচ্ছে কি সকলেই কি আমরা দেখছি যে তারা হচ্ছে কি শতভাগ নিশ্চয়তা, শতভাগই কি তারা হচ্ছে কি যে আমাদের এখান থেকে সাজেশন পেয়ে মানে কমন পেয়েছে। তো তোমাদের জন্য কি আমরা এই সাজেশনটা সেইভাবেই তৈরি করছি। তোমরা হচ্ছে কি সকলে হচ্ছে কি আমাদের এই সাজেশনটা থেকে অবশ্যই কমন পাবা ইনশাআল্লাহ, আশা করতেছি। তো দেখো পরবর্তীতে আমার হচ্ছে কি তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো। আসসালামু আলাইকুম।